নমস্কার, আমি হীরক। আজকের এই ভিডিওয়ে কথা বলবো ডার্বির আফটার এফেক্ট নিয়ে। কি আজব এই ময়দান, জানেন? কি সব কথা, এবং সেই সব কথা শুনলে হাসবো না কি রিয়াকশন দেব সেটাই বুঝে উঠতে পারি না। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত কি বলেছেন আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। দলকে উদ্বুদ্ধ করার জন্য সিনেমা দেখাবেন 1911-র সেই ঐতিহাসিক সিনেমা। বিদেশিদের বিরুদ্ধে এদেশের লড়াই করেছিল মোহনবাগান, সেই সিনেমা দেখবেন মোহনবাগানের বিদেশিরা, এবং সেটা দেখে তারা উদ্বুদ্ধ হবেন। যাই হোক, আসবো এই নিয়ে কথায়, এইসব নিয়ে বিস্তারিত বলবো, এবং অবশ্যই বলবো মোহনবাগান সভাপতি আজ ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকারের যে জবাব ছিল তার পাল্টা কি দিলেন বা কি বলছেন কথা, সেই সব নিয়েও বলবো। তবে সবার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো কথা বলতেই হবে, এবং যেটা হচ্ছে এই মুহূর্তের খবর। দেখুন, আমরা সবাই জানি যে ডার্বি ম্যাচ মানেই একটা ঝামেলার খবর আমরা কিন্তু পাবই। 90 মিনিটের লড়াইয়ের পর যাতে সকলে শান্তভাবে বাড়ি ফেরে, এই আবেদন সকলকেই করতে দেখি, তা সে কর্তা হোক, ফুটবলার হোক, সমর্থক হোক, সবাই। কিন্তু কোনোবারই সেই চিত্রটা বদলায় না, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখি কখনো ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে মার খাচ্ছেন মোহনবাগান সমর্থকরা, আবার কখনো মোহনবাগান সমর্থকদের হাতে মার খাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আর কাদাপাড়ার কেলেঙ্কারি তো এই মুহূর্তে দাঁড়িয়ে হট টপিক, আর তার বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেই নিয়ে কথা বলবো, তবে সেটা নিয়ে বলার আগে অবশ্যই বলতে হবে দীপক টাংরি এবং তার কিছু অঙ্গি ভঙ্গি নিয়ে, এবং উল্টো দিকে ইস্টবেঙ্গল সমর্থকদেরও বেশ কিছু রিয়াকশন নিয়ে। দেখুন, প্রথমেই বলবো যে এই যে মাঠের লড়াইটা, সেই লড়াইয়ের বাইরে যে উত্তেজনাটা তৈরি হয়, সেটা মাঠের বাইরে যেভাবে ছড়িয়ে পড়ে, সেটাই কিন্তু সব থেকে বড় ক্ষতির সাধারণ মানুষের বা দুই পক্ষের সমর্থকদের, যেরকম ভাবেই বলুন। এই ধরুন না, গতকালের ম্যাচে এই যে ভিডিওটা দেখুন, সেখানটায় দেখা যাচ্ছে যে দীপক টাংরি যখন টানেল দিয়ে নেমে আসছেন, তখন তিনি অঙ্গি ভঙ্গি করছেন ইস্টবেঙ্গল গ্যালারির দিকে তাকিয়ে। সত্যি তো, এই অঙ্গি ভঙ্গি করাটা কি দীপক টাংরি একজন মোহনবাগান ফুটবলারের থেকে কাম্য ছিল? একেবারেই কাম্য ছিল না। উল্টো দিক থেকে আবার এটা ভাবুন, দীপক টাংরি যখন বেরোচ্ছেন, মাঠ ছাড়ছেন, তখন হঠাৎ করে কেন এই অঙ্গি ভঙ্গি করলেন? আসলে তিনি তো অ্যাকশনের পাল্টা রিয়াকশন দিয়েছেন। তার মানে দর্শক আসন থেকেও এমন কিছু শব্দবাণ এসছিল যার জন্য তিনি এই রিয়াকশনটা দিয়েছেন। তো এইটা কিন্তু কোথাও গিয়ে একটা বন্ধ হওয়া দরকার, সবাই বলে, কিন্তু আখেরে কোনো বন্ধ হওয়ার জায়গায় আসে না। এবং দেখুন, এই জায়গায় দীপক টাংরির সংযত হওয়া উচিত ছিল, হয়তো এটা করা উচিত হয়নি, কারণ এত সমর্থক, এত ক্যামেরা, কোথাও না কোথাও থেকে তিনি তো ক্যাপচার হবেনই। আর সেটা যখন জনসমক্ষে এইভাবে চলে আসে, সেটা তো একজন ফুটবলারের ইমেজের পক্ষেও কিন্তু এটা খুব একটা যে ভালো, এমনটা তো নয়। উল্টো দিকে আমরা জানি, অতীতেও কিন্তু আমরা এরকম অনেক কিছু দেখেছি। ওই ধরুন, জেসন কামিংসের মিডিল ফিঙ্গার দেখানো থেকে শুরু করে এর আগে বহু অতীত কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই সমস্ত কিছুর নিরিখেই বলছি, 90 মিনিটের লড়াই, প্রেসার গেম, মাথা ঠান্ডা রাখা, এই সমস্ত কথার মাঝেও কিন্তু ফুটবলারদেরকে, তাদেরকে যে স্ট্যাচার, যে ডেজিগনেশন দেওয়া হয়, সেটা মেনটেন করার দায়িত্বও কিন্তু তাদের। মাঝ পাশ দিয়ে প্রচুর লোক, প্রচুর কথা অবশ্যই বলবে, কিন্তু সব সময় কি আপনি সেটাতে রিয়্যাক্ট করবেন? উল্টো দিকে সমর্থকরা যে কাজ করেছে, গতকাল ইস্টবেঙ্গল সমর্থকরাই বা যে কাজ করেছে, সেটাই বা কতটা অভিপ্রেয় ছিল বলুন তো? কারণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে
মোহনবাগান টিম বাসটা যখন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মোহনবাগান 4-1 গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। ইস্টবেঙ্গলে তখন অকাল উৎসব, অকাল হোলি যেরকম বলুন, আনন্দে আত্মহারা। কিন্তু সবই ঠিক আছে, তারপর আপনি বা আপনারা যখন মোহনবাগান টিম বাসের দিকে জুতো দেখান বা জুতো ছুঁড়ে মেরেছেন কিনা জানি না, মোহনবাগান সভাপতি দাবি করছেন জুতো ছুঁড়ে মারা হয়েছে। তো সেরকম কিছু যদি কাজ করা হয় তাহলে সেটা কি খুব একটা ভালো বিজ্ঞাপন বা সেটা কি করা উচিত? প্রশ্ন থাকবেই। এবং এটার জন্য সংযত কাকে হতে হবে, কোন জায়গায় হতে হবে বলুন তো? আর এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার ডার্বিতেই কিছু না কিছু অশান্তি লেগে রয়েছে মাঠের বাইরে। আর ওই যে কাদাপাড়া নিয়ে বলছি, কাদাপাড়ার কেলেঙ্কারি তো এই নামটা, অর্থাৎ এই জায়গায় প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু ঘটনা আমরা কিন্তু আমাদের কানে আসে। কাদাপাড়ায় কিছুতেই কোনোভাবে এই ঝামেলা এড়ানো যায় না, যে ঝামেলা থেকে মারপিট থেকে শুরু করে প্রায় রক্তারক্তির দিকে পর্যন্ত চলে যায়। পুলিশ থাকে, তা সত্ত্বে তারাও সামলাতে পারে না, এরকম একটা পরিস্থিতি হয়। আর সেই কারণেই কিন্তু এবার ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা নিতু সরকার তিনি ঠিক করেছেন সরাসরি রাজ্য সরকারের সঙ্গে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলছেন এবং তিনি কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবার দেখুন কাদাপাড়ায় বেসিক্যালি কি হয়, কাদাপাড়ায় বেসিক্যালি কাদাপাড়া অঞ্চলটায় মোহনবাগানীদের একটা ওই আধিক্য থাকে, তাই ইস্ট বেঙ্গলিরা সেখানে মার খায় এবং তার জন্য সোচ্চার হচ্ছেন এই ইস্ট বেঙ্গল কর্তা। স্বাভাবিক তিনি সোচ্চার হবেন, তাদের সমর্থকরা এইভাবে মার খেলে তিনি তো সোচ্চার হবেনই। উল্টো দিকে মোহনবাগান সভাপতিকে যখন আজ এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু সোজা দেখিয়ে দেন তার এক্সিকিউটিভ কমিটির সদস্য তিনি নিজে আজ ম্যাচের পর তিনি নিজে আক্রান্ত হয়েছেন, বুঝতে পারছেন তো? এই নিয়ে কিন্তু দুই ক্লাবের দুই কর্তাই কিন্তু সোচ্চার হয়েছেন এবং তারা কি বলছেন সেটাই প্রথমে শুনুন। এটা না বহু দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা একটা সমাপ্তি হওয়া দরকার। আমাদের সমর্থকরা ওখান দিয়ে গেলে যেভাবে তারা তার রিটার্ন পায়, আমি আর পুরোটা ব্যক্ত করতে চাইছি না, যে ভাষা এবং যা তাদের উপর আক্রমণ হয়, নিন্দের ভাষা নেই এটা। একটু আগে আমি বলেওছি কাউকে, আমি এরকম ভাবে প্রকাশ্যে বলতে চাইছিলাম না। এটার জন্য যত দূর যাওয়া দরকার যেতে হবে। এটা আমরা আগেও সরকারকে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছিলাম, কিছুদিনের জন্য বন্ধ ছিল। আমি আজকে বিকেলেই স্পোর্টস মিনিস্টারের কাছে যাচ্ছি এটা নিয়ে। বলতে চাইছিলাম না, আমি বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি যে কি হচ্ছে, এটা কেন হবে আমাদের উপর, এবং প্রশাসনও কিছু করতে পারে না কেন, সমস্যাটা কোথায়, এটা জানতে চাইবো তো নিশ্চয়ই। যে মুকুল সিনহা বসে আছে দেখাও, ওই যে বসে আছে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, কালকে উনি মোহনবাগান টি শার্ট পরেই যাচ্ছিলেন। মুকুলদাকে জিজ্ঞেস করুন, উনি আক্রান্ত হয়েছেন, কালকে ইসলামের সমর্থক। আমার কাছে ভিডিও আছে মোহনবাগান বাসকে যেভাবে জুতো চটি দিয়ে মারা হয়েছে। এগুলো তো চলতে থাকছে, দুপক্ষরই দোষ। আমার মনে হয় এটা সমাজের অবক্ষয় হয়েছে। এটা খালি মোহনবাগান ইস্টবেঙ্গল বলে নয়, আপনি আজকে রাজনৈতিক চিত্র দেখুন, এ ওকে মার্ডার করছে, ও ওকে মারছে, ওখানে খুন হচ্ছে। এটা রাজনৈতিক অবক্ষয়। এটা খালি মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা তো আর আকাশ থেকে পড়েনি। এই সামাজিক যে চিত্র তারই পাঠ। এই সামাজিক অবক্ষয় যেটা হয়েছে, আমাদের সমাজের যে অবক্ষয় হয়েছে তার প্রতিফলন। এটা নাথিং, যে এর সঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার আমি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। এ তো গেল ফুটবলের বাইরের কথা। এবার ফিরে আসি ফুটবলে ফিরে আসতে গেলে কি বলতে হবে? অবশ্যই মোহনবাগানের এই ডিবাকালের পর মোহনবাগানের পক্ষ থেকে সবাই যখন কোচ প্যানোসকে দায়ী করছে, তখন মোহনবাগান সভাপতি কি বলছেন? মোহনবাগান সভাপতি বলছেন, আরে এই যে 4-1 এটা নতুন নাকি? এর আগেও তো আমরা এরকম 4-1 গোল খেয়েছি। সেই সময় দেবাশিস দত্ত বলছেন, সেই সময় আমি নিজে
ম্যানেজার ছিলাম টিমের। তো এরকম হতেই পারে, এমনটাই বলছেন দেবাশিস দত্ত। আসলে দলের কোচ তাকে সেফগার্ড করতে যাচ্ছেন, সেটা করাটা স্বাভাবিক, সেটা করাটাই শ্রেয়। কিন্তু কোথাও গিয়ে এই নবাগত কোচকে সেভ করতে গিয়ে তিনি টেনে আনলেন অমল দত্তকে। কারণ ওইবার সেই 4-1 ম্যাচ যেখানটায় বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিল, সেই ম্যাচে কিন্তু ওই যে ম্যাচটা ডার্বির ইতিহাসে সব থেকে বড় ম্যাচ, প্রচুর মানে সব থেকে বেশি দর্শক এসেছিল, ওই ম্যাচটার কথা বলা হচ্ছে। সেই ম্যাচটায় অমল দত্ত 4 গোল খেয়েছিলেন পিকে ব্যানার্জির কাছে। তো এই 4-1 গোলের সঙ্গে সেই 4-1 গোলকে মিশিয়ে দেবাশিস দত্ত কি বলছেন, বলছেন যে অমল দত্ত তো 4-1 গোল খেয়েছিলেন, তা বলে কি অমল দত্ত খারাপ কোচ? তবে এটা ঠিক, এত সহজে এত তাড়াতাড়ি অমল দত্তের মতো একজন বিদগ্ধ কোচের সঙ্গে প্যানাগিওটিস দিলিম্পিরিসের তুলনা টানাটা কি খুব দরকার ছিল? অন্যভাবেও তো কোচকে গার্ড করা যেত বা অন্য কিছু বলা যেত, আমি জানি না। কি বলেছেন দেবাশিস দত্ত, শুনে নিন। আমি আমার দেখা অন্যতম সেরা কোচ ভারতবর্ষে আমি যতদিন জীবনে দেখেছি কোচি, তার মধ্যে অন্যতম সেরা কোচ হচ্ছে অমল দত্ত। 4-1 হেরেছিল, বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিল। তো আমি সেখানে মাঠে বসেছিলাম। তো এগুলো দুর্ভাগ্য হয়, আমি ম্যানেজার ছিলাম ওই ম্যাচটাতে। এগুলো দুর্ভাগ্য, মানে তাহলে তো কোচের স্ট্র্যাটেজি, বললাম তো, মানসিক যেটা প্লেয়ারদের যে উদ্বুদ্ধ করে যে ওভারকাম করার ব্যাপারটা, নিশ্চয়ই সেখানটা আমরা করতে পারিনি। তো সেই জন্যে আমরা পিছিয়ে তো থাকছি। আমি তো বললাম অমল দত্তর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল, 4-1 জয়েরই ছিল। চুং বলেছিল, অমলকে অমলেট বলেছিল, সে নিয়ে পরবর্তীকালে প্রচুর সমালোচনা হয়েছিল। তো এখন আমি সেই নিয়ে আলোচনা করে লাভ নেই, এখান থেকে ওভারকাম করতে হবে, ফিরে আসতে হবে, সেই চেষ্টা মোহনবাগান করবে। বুঝলেন তো পুরো বিষয়টা? এখন আসলে এরকম একটা পরিস্থিতি এসছে যে মোহনবাগান সভাপতিকে এখন তিনি ব্যাকফুটে রয়েছেন এবং তার জন্য তাকে বিভিন্ন কিছু ঢাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এবং এটাই ঘটি বাঙালের বিউটি, ইস্টবেঙ্গল মোহনবাগানের বিউটি। কারণ সেটা হচ্ছে, একবার যখন আমি জিতবো তখন তোমাকে টিপ্পনি করব, আর তুমি যখন জিতবে তখন তুমি আমাকে টিপ্পনি করবে। এটাই কিন্তু হয়ে এসছে। আর এই রেষারেষির জন্যই ভারতবর্ষের ফুটবলে এই কলকাতা ডার্বি এত জনপ্রিয় এবং তার এত বৃহৎ একটা ব্যাপার রয়েছে। কিন্তু সেখানটায় দাঁড়িয়ে আমরা কি দেখেছিলাম, এতদিন ধরে যেহেতু মোহনবাগান দীর্ঘদিন রাজত্ব চালিয়েছে বা বলতে পারেন একটা জয়ের ধারায় ছিল, তখন বারবারই কিন্তু ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে ছাড়েননি মোহনবাগান সভাপতি। এমনকি অন্য টিমের বিরুদ্ধে জয়ের পরও বেরিয়ে এসে তিনি তার বন্দুক তাক করেছেন ওই লেসলি ক্লডিয়ার সরণিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের বিরুদ্ধে। আর এইবার যখন তিনি ব্যাকফুটে, তখন তার মুখে ইস্টবেঙ্গলের প্রশংসা, বলছেন নিতু সরকারকে কংগ্রাচুলেশন করছেন। আসলে আগের দিন ঠিক জেতার পরেই নিতু সরকার তো পাল্টা একটা দিয়েছিলেন দেবাশিস দত্তকে, সেটা আপনাদের দেখিয়েছি। আর সেই প্রশ্ন শুনেই দেবাশিস দত্ত সরাসরি বললেন ডুরান্ড কাপ জেতার জন্য অভিনন্দন নিতু সরকারকে। আর সঙ্গে কি বললেন, সঙ্গে বললেন একটু সেফ খেললেন আর কি, আমি তো ইস্ট বেঙ্গলকে ভালোই বলেছি আগের দিন, আপনারা মিলিয়ে দেখুন। তো এরকমটা কিন্তু ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপার আমরা করতে দেখলাম দেবাশিস দত্তকে। শুনে নিন। ঋতুদাকে অভিনন্দন। ডেফিনেটলি মানুষ যখন জেতে তখন তাদের নিশ্চয়ই তাকে, আজকে গত 3 বছর 3.5 বছরে আপনি রেজাল্ট দেখুন, যখন পরপর মোহনবাগান জিতেছে, পরপর একটা ম্যাচ নয়, একটা ম্যাচে জিততে পারেনি। আইএসএল এর দেখুন, আজকে রেজাল্ট দেখুন, আইএসএল এ 2টো ম্যাচ ওরা ড্র করেছে, বাকি সব ম্যাচ আমরা জিতেছি। তো রেজাল্ট তো ওপর নিচ হতেই থাকবে, পরের ম্যাচ আবার আমরা জিতবো, কি ওরা জিতবে, এই তো চলতে থাকবে। এই নিয়ে তো আমি তো আগের দিন বলেছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল শেষ কথা। আপনি আগের দিনের আমার বাইট দেখুন, আমি তো ইস্টবেঙ্গলকে সম্মান দিয়েছি। আমি বলেছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল ভারতবর্ষের ফুটবলের শেষ কথা। কালকেও তো একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে, একটা টিম রানার্স হয়েছে। তো এ তো চলতেই থাকবে। জবাব উনি একবার দেবেন, জবাব মোহনবাগান একবার দেবে,
এটাই, তবে এটার জবাবটা না থাকলে তো ভারতবর্ষের ফুটবল হারিয়ে যাবে। শুধু মনমানি একা জিতেই যাবে বছরের পর বছর ধরে। জিতেছে, ওদের অভিনন্দন, ঋতুদাকে তো বেশি করে অভিনন্দন। দুর্ভাগ্য। প্রথমে ইস্ট বেঙ্গলকে অভিনন্দন জানাই, ইস্ট বেঙ্গল ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং কপাল সাথে সায়েন্সকে কখনো আপনি অবজ্ঞা করতে পারেন না। ফুটবল খেলা সায়েন্সকে বাদ দিয়ে ফুটবল হতে পারে না। আজকে যে ট্রাভেল আমাদের করতে হয়েছে এবং ওই মাঠে গিয়ে ওখানে খেলে যাদের শরীরের যে অবস্থা ছিল, তবে এই শরীরের অবস্থা মানসিক জোর দিয়ে এটাকে ওভারকাম করতে হয়। আমি মনে করি সেখানে আমাদের টিম ব্যর্থ হয়েছে। মানসিক জোরটা আরো বেশি দরকার লাগে, যখন শরীর দেবে না তোমার তখন মানসিক জোরটা আরো বেশি দরকার। সেখানে আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, এরকম রেষারেষি, এরকম কথার লড়াই এবং তারপর সৌজন্য সবটাই থাকবে, কিন্তু সবার উপরে মোহনবাগান সভাপতি আজকে যে কথাটা বললেন সেটা নিয়ে আমি কি মন্তব্য করব বা কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আসলে প্রথমে তার এই বক্তব্যটা শুনে আমি নিজে কিছুক্ষণ 5 মিনিট কনফিউজ হয়েছিলাম, কারণ এখন তো মোহনবাগান কর্পোরেট টিম, ইস্ট বেঙ্গলও কর্পোরেট টিম, মানে কর্পোরেট ভাবনায় এখন আইএসএল জমানা চলছে। এখন তো আর আগেকার আই লিগ নেই, বা ইস্ট বেঙ্গল মোহনবাগানে তো বাঙালি ফুটবলাররাও নেই, যারা ওই 1911-র মোহনবাগানের ইস্ট ইয়র্কশায়ারকে হারানোর সেই ঐতিহাসিক মুহূর্ত সিনেমার মাধ্যমে দেখে তাদের রক্ত গরম হবে, তারা রক্ত টকবক করে ফুটবে এবং তারা একটা অনুপ্রেরণা পাবে খেলার জন্য। এরকমটা কি হবে? কারণ মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত তো বলছেন কলকাতা লিগ শেষ হওয়ার পর মোহনবাগানের সমস্ত ফুটবলারদের তিনি একটা ডিনারের আমন্ত্রণ জানাবেন, আর তার আগে তাদেরকে এই 11 সিনেমাটা দেখাবেন উদ্বুদ্ধ হওয়ার জন্য। অর্থাৎ এই যে ডিভাকেল, এই যে আত্মবিশ্বাস তলানিতে চলে যাওয়া, সেখান থেকে বেরোনোর দাবাই হিসেবে এটাই বদলাচ্ছেন মোহনবাগান সভাপতি। ব্যাপারটাকে আপনারা কিরম ভাবে দেখছেন? আমি এটার কোনো বিষয়টা নিয়ে খুব কনফিউজ, কি বলবো অ্যাকচুয়ালি। কারণ বিদেশিদের বিরুদ্ধে লড়াই করে মোহনবাগান যে স্বাধীনতা আন্দোলনে একটা স্ফুলিঙ্গ তৈরি করেছিল, সেই লড়াইয়ের বা সেই ফুটবল ম্যাচের বা সেই মোহনবাগানের ইতিহাস দেখে অনুপ্রাণিত হবে এখনকার বিদেশিরা। বিদেশিদের বিরুদ্ধে জয় দেখে অনুপ্রাণিত হবে বিদেশিরা, জেমি ম্যাকলারেন, সামির জেসকোভিচ আর মিগুয়েল ফিগুয়েরারা। আপনি বলতে পারেন ও তো ইংল্যান্ড, এরা তো অন্য দেশ। এরকমটা হয় নাকি? কারণ দেবাশিস দত্ত সঙ্গে কি বলেছেন, সাবটাইটেল দিয়ে খেলা দেখাবেন। তো যাই হোক, এই কথাটা আগে মন্তব্যটা শুনে নিন, তারপর নয় আরো কিছু বলছি। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কথাও বলেছি ম্যানেজমেন্টের সাথে যে আমরা আফটার কলকাতা লিগ শেষ হয়ে গেলে বিফোর আইএসএল আমরা কোনো একটা ভালো হল বুক করে, কোয়েস্ট বা নন্দনের মতো হল বুক করে আমাদের 1911-র উপরে যে সিনেমাটা হয়েছিল, 11 বলে যে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমাটা আমাদের টিমকে দেখাবো উইথ ইংলিশ সাবটাইটেল, পুরো টিমটা। এবং সেখানে তাদেরকে সেইটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব মোহনবাগান কি, এবং পিছিয়ে থাকলেও মানসিক জোর দিয়ে কিভাবে ওভারকাম করা যেতে পারে। সেটা 1911-র হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। সেইটা আমরা প্লেয়ারদের দেখাতে চাই। আমি কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা রাজি আছে। কলকাতা লিগটা শেষ হলে একদিন দিন দেখে এবং তাদেরকে বিকেলবেলা ডেকে তারপর তাদের আমি ডিনারও দেবো প্লেয়ারদের। কিন্তু তাদেরকে আমাকে বোঝাতে হবে মোহনবাগান কি, এবং মোহনবাগানের হয়ে খেলবার যে মানসিক জোরটা দরকার লাগে সেটা তাদের মধ্যে আরো সঞ্চার করতে হবে। শুনলেন তো? তো মোহনবাগান ফুটবলারদের এবার উদ্বুদ্ধ করতে দেবাশিস দত্তের দাওয়াইটা তাহলে কি? সিনেমা দেখানো হবে এবং সেখানটায় দেখে সাবটাইটেল দিয়ে বিদেশি এবং ভিন রাজ্যের ফুটবলারদের দেখিয়ে মোহনবাগান কি, মোহনবাগানের ইতিহাস গরিমা এবং সেই বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করা হবে। এখনকার কর্পোরেট যুগে এই কথাগুলো কি খাটে?
জানি না, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকেও। এবং এবং প্রফেশনাল ফুটবলাররা এগুলো নিয়ে কতটা কি ভাবেন বা কতটা কি করেন বা প্রফেশনাল মানেটা কি, সেটা সম্পর্কে একটুখানি কিন্তু জানি না। কারণ মোহনবাগানের যে ফুটবলাররা এই মুহূর্তে রয়েছেন, অর্থের নিরিখে তারা কিন্তু বাকি সব ক্লাবের বাকি সমস্ত ফুটবলারদের থেকে অনেক 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 বেশি টাকা স্যালারি পান। এবার যারা এত টাকা করে স্যালারি পান, তাদেরকে আবার নতুন করে উদ্বুদ্ধ করার জন্য সিনেমা দেখাতে হবে, নাকি গলদটা অন্য জায়গায় ধরতে তো হবে সেটা। উদ্বুদ্ধ করার এই প্রক্রিয়াটা আগেকার দিনে চলতো, আমরা জানতাম। কারণ অতীতের ফুটবলারদের থেকে শুনেছি, বেশ কিছু ফুটবলারদের থেকে শুনেছি, ডার্বি ম্যাচ হারলে পরের দিন যখন তারা বাজারে বেরোতো, ওই ধরুন মাছ কিনতে, তরকারি কিনতে, তখন তাদেরকে একটা লজ্জার মুখে পড়তে হতো। কারণ আশেপাশের থেকে সবাই বলতো, কিরে ডার্বিটা হেরে গেলি, জিততে পারলি না। সেই লজ্জা, সেই ভয়, সেই তাগিদ এবং বাঙালিরা যে আবেগটা বোঝে, সেই কারণে তারা ডার্বি ম্যাচে আরো জান প্রাণ লাগিয়ে দিত। এবার ভিন রাজ্যের ফুটবলারদের তো সেই ব্যাপারটা নেই, এখন তো কর্পোরেট। তারা ডার্বি ম্যাচ খেলবে বা যে কোনো ম্যাচ খেলবে, তারপরে বাসে করে সোজা চলে যাবে 5 তারা হোটেলে, আবার সেখান থেকে প্র্যাকটিস, আবার ম্যাচ, আবার এর বাইরে ওই সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপারগুলো হবে সেগুলো হয়তো তারা দেখতে পারবে, ব্যাস এইটুকুই। কিন্তু প্রফেশনাল ফুটবলারদের প্রফেশনালিজমের জায়গায় এইভাবে উদ্বুদ্ধ করাটা জানি না আমি কতটা যুক্তিযুক্ত। মোহনবাগান সভাপতি কিন্তু এরকমটা বলছেন, এবং মোহনবাগান সভাপতি এই দাওয়াইতেই চাঙ্গা করে তুলতে চাইছেন মোহনবাগানকে। জানি না সেই রাস্তা কতটা ভালো হবে, তবে এই আজব মন্তব্যে আমি কিন্তু বেশ অবাক হয়ে গেছি, এবং বলতে পারেন কিছুটা হলেও স্পিচলেস হয়ে পড়েছি। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।